সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। প্রথম ওয়ান ডেটা শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র 5 রানের ব্যবধানে 7টা উইকেট হারিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল 77 রানে। এবং দ্বিতীয় ম্যাচ, এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি আপনি সিরিজে টিকে থাকতে চান, এই ম্যাচটা জয়ের বিকল্প নিশ্চিতভাবেই নেই। তানজিদ হাসান তামিম প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি সেটাই বলে গেলেন যে আমরা ওই বাকি দুটো ম্যাচ চিন্তা না করে আমরা পরের ম্যাচটা কীভাবে জেতা যায়, কীভাবে সিরিজে টিকে থাকা যায়, সেই ব্যাপারটাই তিনি আলোকপাত করে গেলেন। এবং সেই সঙ্গে বলে গেলেন যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের যে উইকেটটা, সেখানে কী ধরনের বা কীভাবে ক্রিকেটটা খেলতে হবে। আমরা যে গত ম্যাচটা যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ বেশ ভালো একটা শুরু পেয়েছিল তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে, কিন্তু পরবর্তীতে যখন ওই কামেন্দু ম্যান্ডিস এবং ওয়ানিন্দু হাসানাঙ্গা, তাদের দুজনের যে ঘূর্ণি, সেখানে আর বাংলাদেশ দাঁড়াতে পারেনি। ওই একটা জায়গাতে জাস্ট 17 থেকে 21 ওভার যদি আপনি চিন্তা করেন, ওই সময়টাতে বাংলাদেশ হেরে গিয়েছিল। শেষের দিকে জাকের আলী অনেক, যদিও একটা 50 করেছিলেন, শুরুতে করেছিলেন তানজিদ হাসান তামিম, কিন্তু সেটা আসলে খুব বেশি কাজে দেয়নি, কারণ যেখানে হেরে যাওয়ার বাংলাদেশ ম্যাচটা সেখানেই হেরে গিয়েছে। এবং আজকে যে জিনিসটা তানজিদ হাসান তামিম বললেন যে এখানে যে ব্যাটসম্যানই সেট হয়ে যাবে তাকে একেবারে ম্যাচটা শেষ করে আসতে হবে, না হলে নতুন ব্যাটসম্যান গিয়ে এখানে ভালো খেলাটা কঠিন। এবং সবচেয়ে বড়, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে ওয়ানিন্দু হাসানাঙ্গা। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বিপক্ষে তিনি যে লাস্ট 3টা ম্যাচ, ওয়ানডে ম্যাচ খেলেছেন, সেখানে তিনি 10টা উইকেট নিয়েছেন। আপনার যদি মনে থাকে, চট্টগ্রামের সেকেন্ড ওডিআইতে তিনি 4টা উইকেট নিয়েছিলেন, থার্ড ওডিআইতে তিনি 2টো উইকেট নিয়েছিলেন, এবং গত যে ম্যাচটা হয়েছে সেখানে তিনি 10 রানে 4টা উইকেট নিয়েছেন, অর্থাৎ 3 ম্যাচে 10 উইকেট। তিনি যে পরবর্তী ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, সেটা বাংলাদেশ নিশ্চিতভাবেই জানে। ওই আজকে গতকাল যে টিম মিটিংটা যেখানে হয়েছে, সেখানে সবচেয়ে বড় আলোচনা বিষয় ছিল যে হাসানাঙ্গাকে তারা কীভাবে সামাল দিবে, কীভাবে খেলা যেতে পারে। সেখানে একটা বড় পরামর্শ ছিল টিম ম্যানেজারের পক্ষ থেকে যে যখনই উইকেটে যে থাকবে, হাসানাঙ্গা যখন বোলিং আসবে, বিশেষ করে বাহাতি ব্যাটসম্যান যিনি থাকবেন, তিনি যেন হাসানাঙ্গাকে খুব বেশি ফেস করেন। কারণ হাসানাঙ্গার যদি আপনি রেকর্ড দেখেন, সেক্ষেত্রে তিনি বাহাতি ব্যাটসম্যানের চেয়ে ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে সবচেয়ে বেশি ইফেক্টিভ। সেটা আপনি ওয়ানডে হোক, টি20 হোক, মানে যোজন এগিয়ে তিনি বাহাতি ব্যাটসম্যানের চেয়ে ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে। সো এইটা যদি বাংলাদেশ এক্সিকিউট করতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি হাসানাঙ্গা থেকে বেঁচে যেতে পারেন। বাংলাদেশে ম্যাচটা জিততে হলে আপনাকে সার্বিক দিক থেকেই ভালো খেলতে হবে। যেমন গত ম্যাচে আপনি প্রথমে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা ভালো হয়েছিল, পরবর্তীতে কুশল মেন্ডিস এবং চারিত হাসানাঙ্গা ম্যাচটা কিন্তু বের করে নিয়ে যাচ্ছিলেন, এবং শেষের দিকে আবার তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ মিলে ওইটা রিকভার করার চেষ্টা করছিলেন। তাসকিন কিন্তু বলছিলেন যে বাংলাদেশের প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিল যে অন্তত 30 থেকে 40টা রান শ্রীলঙ্কার কম হয়েছে, অথচ সেই রানটাই বাংলাদেশ তারা করতে পারে। আপনি যদি রিসেন্টলি বাংলাদেশের পারফরমেন্সটা দেখেন, সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় যে ভয়ের জায়গাটা, সেটা হচ্ছে ব্যাটিংয়ের জায়গাটা। কারণ এই জায়গাতে বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা কিনা অফ ফর্মে ভুগছেন, যারা কিনা রান করতে পারছেন না। আপনি সেখানে সবচেয়ে বড় নামটা হয়তো নিতে পারেন লিটন কুমার দাস। তিনি পারফর্ম করতে পারছিলেন না, গত বছর তিনি একেবারে ওয়ানডেতে পারফর্ম করতে পারছিলেন না। সে কারণে কিন্তু 2025 সালের শুরুতে যে ফেব্রুয়ারি মার্চে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল, সেখানে তিনি সুযোগ পাননি। পরবর্তীতে তিনি ডিপিএল খেলেছেন, সেখানেও কিন্তু রান করতে পারেননি। পিএসএলে গিয়েছিলেন, কিন্তু ম্যাচ খেলার আগে ইনজুরিতে ফিরে এসেছিলেন। বিপিএলে কিছু রান করেছিলেন, কিন্তু আপনি টি20 ক্রিকেট তো আর ওয়ানডে ক্রিকেটের সঙ্গে মেলাতে পারবেন না খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এই যে এইবারের যে দল সিলেকশনটা হলো গাজী আশরাফ হোসেন লিপু, তখন লিটনকে নেওয়ার একটা ব্যাখ্যায় তিনি বলেছিলেন যে যেহেতু 26 সালের শুরুতে, মানে ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ টি20 বিশ্বকাপ হবে, যেন তিনি যেন খেলার মধ্যে থাকেন, ওয়ানডে খেলার জন্য টি20 প্রস্তুতিটা নিতে পারেন, সেটা করার জন্য কিন্তু তাকে দলে রাখা হয়েছে বা স্কোয়াডে রাখা হয়েছে। সেইটা কিন্তু বাংলাদেশের জন্য এখন একটা বার্ডেন হয়ে যাচ্ছে বলে ধরে নিতে পারেন। যে গত ম্যাচে তিনি কিন্তু 4টা বল খেলেছিলেন, একটা রানও করতে পারেননি। হাসানাঙ্গার বলেই তিনি এলবিডব্লিউ হয়েছিলেন, এবং তিনি তার যদি রিসেন্ট পারফর্ম বা আপনি যদি তার ওয়ানডে পারফরমেন্সগুলো দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে তিনি যে লাস্ট 7টা ওয়ানডে খেলেছেন, তিনি 7টা ওয়ানডে 4টাতে তিনি ডাক মেরেছেন, এবং 3টাও যে ওয়ানডে তিনি রান করেছেন, যেখানে 1 রান 2 রান এবং 4 রান, অর্থাৎ 7 ম্যাচে তিনি 7 রান করেছেন। এবং এই 7 রান করেও আপনি একটা ওয়ানডে দলে জায়গা পাচ্ছেন, আপনি একাদশে খেলার সুযোগ পাচ্ছেন। এটাই সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার। আমি জানি না যে তিনি পরের ম্যাচটা খেলবেন কি খেলবেন না, কিন্তু আজকে একটা ধারণা কিন্তু
প্রায় পাওয়া যাচ্ছিল যে আজকে যে ঐচ্ছিক অনুশীলনটা ছিল সেক্ষেত্রে তিনি লিটন দাস ছিলেন না পুরো অনুশীলনে। আমরা চেষ্টা করছিলাম যে কোনো তথ্য জানা যায় কিনা, যে লিটন দাস কি অসুস্থ কিনা কিংবা তাকে ছাড়া টিম ম্যানেজমেন্ট প্ল্যান সাজাচ্ছে কিনা, সেটাও আসলে বলা কঠিন। যতটুকু ধারণা পাওয়া গেছে যে না, এটা যেহেতু ঐচ্ছিক অনুশীলন সেক্ষেত্রে তিনি তাকে বিশ্রামে রাখা হয়েছে। এটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হতে পারে, কারণ ওয়ানডে সিরিজ শেষে টি-20 সিরিজ খেলতে হবে, সেখানে তিনি যেহেতু ক্যাপ্টেন তাকে হয়তো ওই রেস্টটা দেওয়া হচ্ছে। গতকালও কিন্তু বাংলাদেশ প্র্যাকটিস করেনি, যদিও শ্রীলঙ্কা প্র্যাকটিস করেছিল, তারপর আসলে রেস্ট দেওয়াটা আমার কাছে কেন জানি মনে হয় যে একটা ইঙ্গিত হতে পারে যে লিটন দাস হয়তো আগামীকালের ম্যাচটা খেলবেন না। কারণ আজকের অনুষ্ঠানে কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে, জাকের আলী অনেক কিপিং প্র্যাকটিস করছেন। তিনি ব্যাপারটা যদি এরকম হয় যে জাকের আলী অনেক কিপিং করছেন, সেক্ষেত্রে কিন্তু লিটন দাসকে আমরা হয়তো নাও দেখতে পারি। যদি লিটন দাসকে আমরা না দেখি সেই ক্ষেত্রে আসলে একাদশটা কেমন হতে পারে, ওই 4 নম্বর জায়গাটাতে কে খেলতে পারেন। আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে 4 নম্বর জায়গাটাতে হৃদয়কে হয়তো একটু প্রমোট করা হতে পারে, 5 নম্বরে হয়তো মিরাজকে, অথবা এমনও হতে পারে মিরাজ 4 নম্বরে খেলছেন, 5 নম্বরে হয়তো ওই হৃদয়ই খেলছেন, তারপরে জাকের আলী অনেক তো অবশ্যই আছেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে লিটন যদি না খেলেন তার জায়গায় কে আসবেন, মানে তার পরিবর্তে কে খেলবেন। আমার কাছে এই একাদশ যদি আপনি খেয়াল করেন বা স্কোয়াডটা যদি আপনি খেয়াল করেন, সেক্ষেত্রে হয়তো শামীম হোসেন পাটোয়ারিকেই হয়তো ইনক্লুড করা হতে পারে। জাকের আলী অনেককে হয়তো 6-এ নিয়ে এসে 7 নম্বরের জন্য শামীম হোসেন পাটোয়ারিকে চাইলেও দেখা যেতে পারে। 8 নম্বর অপশন তো আপনার জন্য এখন একেবারে ওপেন হয়ে যাবে, কারণ অসুস্থতার কারণে প্রথম ম্যাচটা রিশাদ হোসেন খেলতে পারেননি। তিনি যে এই ম্যাচে ফিরবেন সেটা মোটামুটি নিশ্চিত। আজকে দিন অনুশীলন করেছেন এবং যদি অসুস্থতা নেই, একটা ফিটনেস টেস্ট হয়তো দিতে পারেন, সেক্ষেত্রে ফিটনেস টেস্ট উতরে গেলে তিনি এই ম্যাচটা খেলবেন বলে ধরে নেওয়া যাচ্ছে। তিনি যদি খেলেন সেক্ষেত্রে আমরা হয়তো তানভীর ইসলামকে আমরা হয়তো একাদশের বাইরে দেখবো, কারণ আপনি 3 স্পিনার নিয়ে খেলবেন বলে আমার কাছে মনে হয়। কারণ যেহেতু মেহেদী হাসান মিরাজ আছেন, তার সঙ্গে রিশাদ হোসেন প্রথম ম্যাচটা খেলতে পারেননি, সেই কারণেই কিন্তু ওই তানভীরকে অভিষেক করানো হয়েছিল এবং তিনি খেলেছিলেন। তিনি যে আহামরি বল করেছেন ব্যাপারটা এরকম না, তিনি ভালো বোলিং করলেও হয়তো তাকে বসিয়ে রাখা হতো, কারণ আপনার জন্য রিশাদ যে ধরনের আপনাকে অ্যাডভান্টেজ দিবে, আপনাকে লেগ স্পিনটা দিবে, সেই সঙ্গে ব্যাটিংটা দিবে 8 নম্বরের জন্য, সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট বিবেচনা করার সুযোগ পাচ্ছে। পেস বোলিংয়ে একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে যে তাসকিন আহমেদকে খুব সম্ভবত দ্বিতীয় ওয়ানডেতে খেলানো হচ্ছে না, যদিও তিনি প্রথম ম্যাচে তিনি 4টা উইকেট নিয়েছেন, তারপরে তাকে হয়তো খেলানো হচ্ছে না, কারণ ওই ইনজুরি সংক্রান্ত একটা ব্যাপার আছে। অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে ভুগছিলেন। গোড়ালে যে সমস্যাটা ছিল, তিনি ইংল্যান্ডেও এর পর্যন্ত গিয়েছিলেন 1.5-2 মাস, অনেকদিন ওই ডিপিএলের মাঝপথ থেকে কিন্তু তিনি মাঠের বাইরে ছিলেন, অবশ্যই ফিরেছেন। এবং যতটুকু জানা যাচ্ছে যে এই সিরিজটার আগে এটা প্ল্যান করা হচ্ছিল যে তাসকিনকে 1 নম্বর এবং 3 নম্বর ম্যাচটা খেলানো, অর্থাৎ প্রথম এবং তৃতীয় ও শেষ ম্যাচটা খেলানো, অর্থাৎ এই 2টো ম্যাচ খেলবেন। সেক্ষেত্রে তিনি হয়তো নাও খেলতে পারেন দ্বিতীয় ওয়ানডেতে, যেটা বোঝা যাচ্ছে। তিনি যদি না খেলেন সেক্ষেত্রে আমরা হয়তো হাসান মাহমুদ কিংবা নাহিদ রানার দুজনের কাউকে একজন, মানে যে কোনো একজনকে হয়তো আমরা একাদশে দেখলেও দেখতে পারি। এই হচ্ছে বর্তমানে। তার সঙ্গে একটু যোগ করি, সেটা হচ্ছে ফিল সিমন্স। তিনি সিরিজের মাঝপথে লন্ডন গেছেন আজকে সকাল নাগাদ। এটা একটা বড় কারণ যে তার একটা মেডিকেল ইস্যুস রয়েছে বা চিকিৎসকের সঙ্গে একটা তার সাক্ষাৎকার রয়েছে। তিনি লাস্ট ফেব্রুয়ারিতে যেতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় যেহেতু বাংলাদেশের ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা চলছিল, বাংলাদেশ ওইখানে খেলতে গিয়েছিল, সেক্ষেত্রে তিনি ওই শিডিউলটা তিনি এদিক সেদিক করেছিলেন, কিন্তু এবার সম্ভব হয়নি। সে কারণে কিন্তু তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। যেটা জানা গেছে যে 4 তারিখে যেহেতু আজকে তিনি গেছেন, 7 তারিখে দলের সঙ্গে যোগ দিবেন বলে ধরে নেওয়া যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে ডাগ আউটে তাকে বা কোচিং স্টাফে তাকে পাওয়া যাবে না। এখন হয়তো আমরা মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান কোচের দায়িত্ব পালন করতে দেখব ভারপ্রাপ্ত হিসেবে, এবং তৃতীয় ম্যাচের আগে ফিল সিমন্স ফিরে আসবেন। এই হচ্ছে দ্বিতীয় ম্যাচ নিয়ে আমার পর্যবেক্ষণ বা আমার আলোচনা। দেখা যাক আসলে একাদশটা কেমন হয়, কেমন হতে পারে। বাংলাদেশ নিশ্চিতভাবে চাইবে যে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে শেষ ম্যাচটাতে একটা জমজমাট লড়াইয়ের প্রত্যাশায়, দেখা যাক বাংলাদেশ পারে কিনা। সেখানে বাংলা যদি ভালো করতে চায়, বাংলা যদি জিততে চায়, সেখানে সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা ব্যাটিংয়ে পারফর্ম করতে হবে। সেটা নাজমুল হোসেন শান্ত বলুন, তানজিদ হাসান তামিম বলুন, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনেক, তাওহিদ হৃদয়, তাদের সবাইকে আসলে একযোগে ভালো করতে হবে। অন্তত 2-3 জনকে খুব বড় ইনিংস খেলতে হবে, সেটা যেন বাংলাদেশকে ওই বোলাররা যে পারফরমেন্সটা দেবেন সেটাকে যেন ব্যাক করা যেতে পারে। দেখা যাক আসলে কেমন হয়। ম্যাচ শেষে নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সঙ্গে থাকুন।